নবম শ্রেণীর ছাত্র বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর ডায়েরি গ্রন্থের অন্তর্গত প্রথম গল্প বোম যাত্রীর ডায়েরি। বোম যাত্রীর ডায়েরি আজকে এই গল্পটি আমাদের আলোচ্য বিষয়। তবে শুরুর আগে সত্যজিৎ রায় সম্পর্কে দু একটি কথা তোমাদের একটু জেনে নেওয়া দরকার। সত্যজিৎ রায় একজন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, একথা তোমরা জানো। বহু ছায়াছবি তিনি পরিচালনা করেছেন। 1921 সালের 2রা মে তার জন্ম হয়। 1921 সালের 2রা মে তিনি জন্মগ্রহণ করেন এবং 1992 সালের 23শে এপ্রিল তিনি ইহধাম ত্যাগ করেন। তার পিতা সুকুমার রায়, তোমরা সকলেই তার নাম শুনেছ, তার লেখা পড়েছ। শিশু পাঠ্য হিসেবে তার লেখাগুলি খুবই মনোরম, সুখপাঠ্য, মজার মজার ছড়া তিনি লিখেছেন। আর তার ঠাকুরদা, তিনিও একজন বিখ্যাত সাহিত্যিক, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তো এইরকম একটি পরিবারের সন্তান সত্যজিৎ রায়। তিনি যেমন চলচ্চিত্রকার হিসাবে চলচ্চিত্রের সেরা পুরস্কার, অস্কার পুরস্কার লাভ করেছিলেন, তেমনি বাংলা সাহিত্যেও তার অসামান্য কৃতিত্ব রয়েছে। অনেক ছোট গল্প তিনি রচনা করেছেন। তার মধ্যে দু একটি তোমাদেরকে একটু জানিয়ে রাখি। ফটিক চাঁদ, কৈলাসে কেলেঙ্কারি, পাহাড়ে ফেলুদা, ফেলুদা সমগ্রই রয়েছে সত্যজিৎ রায়, সোনার কেল্লা, যা একটি ছায়াছবিও হয়েছে, বিখ্যাত হয়েছে, তোমরা জানো। তো এইরকম বেশ কিছু সেরা সত্যজিৎ রায়ের 100টি গল্প নিয়ে একটি সংকলন, এরকম বহু গল্প তিনি রচনা করেছেন, যা বাংলা সাহিত্যে অমর স্থান প্রাপ্ত হয়েছে। তো এবার চলো আমরা আমাদের আজকের আলোচ্য বোম যাত্রী ডায়েরি গল্পটির বিষয়বস্তুর মধ্যে আমরা প্রবেশ করি। বোম যাত্রী ডায়েরি গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় 1368 বঙ্গাব্দের আশ্বিন কার্তিক অগ্রহায়ণ এই সংখ্যায়, সন্দেশ পত্রিকায়। তাহলে চলো এই গল্পে কি আছে দেখে নেওয়া যাক। মূলত প্রফেসর শঙ্কুর ডায়েরির এই অংশে মঙ্গল অভিযানের কথা বলা হয়েছে। প্রফেসর শঙ্কু তার নিজস্ব তৈরি রকেটে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং সেই মঙ্গল যাত্রাকে, অর্থাৎ মঙ্গল অভিযানকে কেন্দ্র করে যে যে ঘটনাগুলো ঘটেছিল সেটাই তিনি তার ডায়েরির মধ্যে লিখে গেছেন। লেখক জানিয়েছেন, একদিন দুপুরে তিনি পত্রিকার দপ্তরে, অর্থাৎ অফিসে বসে কাজ করছিলেন। পুজো সংখ্যার লেখাগুলো দেখে নিচ্ছিলেন, প্রুফ সংশোধন করছিলেন। সেই কাজে তিনি যখন ব্যস্ত, হঠাৎ করেই সেখানে আসেন তারকবাবু বলে জনৈক ব্যক্তি। তারকবাবু এর আগেও দু একবার
লেখকের কাছে এসেছেন, কিছু লেখালেখি তিনি নিয়ে আসেন প্রকাশের জন্য। তারকবাবুকে দেখে লেখকের মনে হয়েছে, অর্থাৎ সত্যজিৎ রায়, তার মনে হয়েছে তিনি দরিদ্র। তার জামা কাপড়ের অবস্থা দেখে 5-10 টাকা দিয়ে তিনি তার লেখাগুলি নিয়ে নেন এবং এইভাবে তাকে সাহায্য করেন। সেই তারকবাবু হঠাৎ করে একটি ডায়েরি নিয়ে এসে লেখককে বলছেন, পড়ে দেখো গোল্ড মাইন। লেখক কিছুটা বিস্মিত হন। তারকবাবু জানান যে গত বছর সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এক উল্কাপতন ঘটেছিল এবং সেই উল্কাটি পতনের ফলে সেই অঞ্চলে বহু পশু পাখি মারা গেছে। তারকবাবু ভেবেছিলেন এই অবসরে যদি সেখানে যাওয়া যায়, যদি কিছু বাঘ ছাল বা হরিণের ছাল ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়, তাহলে সেগুলো বিক্রি করে কিছু উপার্জন করতে পারে। কিন্তু সেটা ঘটেনি। তিনি যখন সেখানে যান তখন কিছু গোসাপ তিনি পান, অর্থাৎ গোসাপের ছাল সংগ্রহ করেন, সেগুলো নিয়ে আসেন। আর ওই যে উল্কাপতন ঘটেছিল যেই এবং তার ফলে যে গর্তের সৃষ্টি হয়েছিল, তারকবাবুর কথায় সেই গর্তটি এতটাই বড় 4টে হেদও সেখানে ঢুকে যায়। তারকবাবুর এই কথা লেখক খুব একটা বিশ্বাস করেননি। যাই হোক, কিন্তু অবাক করা কাণ্ড হলো সেই গর্তের মধ্যে তিনি ওই একটি ডায়েরি খুঁজে পান, ডায়েরি দেখতে পান এবং ডায়েরির ওপরে প্রফেসর শঙ্কুর নামটি দেখে তিনি বিস্মিত হন, তারকবাবু বিস্মিত হন এবং ডায়েরিটি সংগ্রহ করেন। সেই ডায়েরিটি তিনি লেখককে দিতে এসেছেন, কারণ তার কিছু অর্থের প্রয়োজন আছে। তো লেখক 20 টাকা দিয়ে সেই ডায়েরিটি নিয়ে নেন, কিন্তু তার অতটা উৎসাহ ছিল না ডায়েরির ভেতরে কি আছে না আছে। তারকবাবুকে কিছু সাহায্য করবার জন্য তিনি 20 টাকা দিয়ে দেন এবং ডায়েরিটি আলমারিতে রেখে দেন। তারপরে তিনি ডায়েরির কথা ভুলেও যান। ক্রমে পুজো চলে যায়। হঠাৎ করেই একদিন প্রয়োজনে তিনি তার নিজের আলমারি থেকে চলন্তিকা অভিধানটি বের করেন এবং সেটি বের করতে গিয়েই ডায়েরিটিও বেরিয়ে পড়ে। লেখক ডায়েরিটি পড়তে পড়তে বিস্মিত হন এবং সেই দিন রাত 3টে পর্যন্ত তিনি ডায়েরিটি পড়ে ফেলেন। ডায়েরিটির একটা অদ্ভুত বৈশিষ্ট্য লেখক লক্ষ্য করেন। তার মনে হয় ডায়েরিটি প্রথমে যে কালিতে লেখা ছিল এখন যেন কালির রং পরিবর্তন হয়ে গেছে এবং ক্রমে ক্রমে কালির রং পরিবর্তন হচ্ছে। ডায়েরির পাতাগুলি রবারের মতো, টানলে পরে বেরিয়ে যায়, এমনকি সেই পাতা ছেঁড়া যায় না, আগুনে ফেললে পড়ে না। অবাক হয়ে যায় এবং ডায়েরির ভেতরের বিষয়বস্তু, অর্থাৎ প্রফেসর শঙ্কুর আত্মজীবনী বা লেখা পড়ে তিনি আরো বেশি বিস্মিত হন। এবার চলো ডায়েরির ভেতরে লেখা কি ছিল। অর্থাৎ প্রফেসর শঙ্কু কি লিখেছেন সেই লেখা থেকে জানা যাচ্ছে 1 জানুয়ারি একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়, বিশ্রী ঘটনা। শঙ্কুর বর্ণনায় বিশ্রী ঘটনা ঘটে যায়। মর্নিং ওয়াক সেরে শঙ্কু যখন বাড়ি ফেরেন এবং আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে দেখেই অবাক হয়ে যান। আয়নার প্রয়োজন তার হয় না, আয়না একটা পর্দা দেওয়া ছিল, কিন্তু সেদিন তার পরিচারক প্রহ্লাদ পর্দাটা সরিয়ে ফেলেছে। তো সেই আয়নায় নিজেকে দেখে তিনি যেন নিজেকে চিনতে পারেন না, অবাক হয়ে যান, বিস্ময় প্রকাশ করেন। তখন তিনি মনে করেন যে প্রহ্লাদকে একটু শাস্তি দেওয়া দরকার। তাই তার নিজের তৈরি করা স্ন্যাপ গান, নস্যাস্ত্র, তিনি প্রহ্লাদকে
প্রহ্লাদের উপরে সেই নস্যাস্ত্র প্রয়োগ করেন, যার পরিণামে 33 ঘন্টা ধরে প্রহ্লাদ হেঁচেই চলছে, হাঁচি তার আর থামে না। 2রা জানুয়ারি প্রফেসর শঙ্কু একটি রকেট তৈরি করেছিলেন। সেই রকেটের ঘড়ির কাঁটা ঘোরাতে গিয়ে প্রহ্লাদ একটু এলোমেলো ভাবে ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিয়েছে, যার ফলে রকেটটি নিজস্ব গতিপথ হারিয়ে ফেলেছে এবং সেই রকেটটি অবিনাশ বাবুর মূলর ক্ষেতের উপরে ভেঙে পড়ে এবং অবিনাশ বাবুর মূলর ক্ষেতে সেই রকেটটি ভেঙে পড়ার ফলে অবিনাশ বাবুর মূলর ক্ষেতের ক্ষতি হয় এবং অবিনাশ বাবু দাবি করেন যে এই ক্ষতির জন্য তাকে 500 টাকা দিতে হবে। কাকে দিতে হবে? প্রফেসর শঙ্কুকে। প্রফেসর শঙ্কু এই ঘটনাকে, অর্থাৎ অবিনাশ বাবুর এই দাবিকে বলেন দিনে ডাকাতি। এই ঘটনাতেও কিন্তু প্রহ্লাদের উপরে প্রফেসর শঙ্কু একটু বিরক্ত হন। 5ই জানুয়ারি তিনি জানাচ্ছেন একটা অদ্ভুত ঘটনা সেদিন ঘটেছে। বাইকার্নিক অ্যাসিড, একটি টিকটিকি যেতে গিয়ে বাইকার্নিক অ্যাসিডের বোতলের উপরে পড়ে, শিশির উপরে পড়ে, শিশিটা নিচে পড়ে যায় এবং বাইকার্নিক অ্যাসিড তার মেঝেতে ছড়িয়ে পড়ে। পাশেই প্যারাডক্সাইড পাউডার ছিল। লেখক কি করবেন বুঝতে পারছেন না, অর্থাৎ ওই প্যারাডক্সাইড পাউডারের সঙ্গে যদি বাইকার্নিক অ্যাসিডের মিশ্রণ ঘটে যায়, সংস্পর্শ ঘটে যায়, তাহলে বিস্ফোরণ ঘটবে। প্রফেসর শঙ্কু কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে, কিছু করতে পারছে না। এমন সময় প্রহ্লাদ সেখানে চলে আসে এবং ওই কাণ্ড দেখে হাসতে হাসতে তিনি নিজের গামছা দিয়ে অ্যাসিডটি পুছে দেন। প্রহ্লাদ তো জানতো না ব্যাপারটা কি হতে চলেছে, তাই তার কোন রকম তার মনের মধ্যে তাপ উত্তাপ নেই। তিনি ভাবলেন ওই অ্যাসিড পড়ে গেছে, প্রফেসর শঙ্কু কিছু করছেন না, তাই তিনি গামছা দিয়ে অ্যাসিডটি পুছে নেন এবং বিরাট একটা বিস্ফোরণের হাত থেকে বাঁচিয়ে দেন। তো এতক্ষণ প্রহ্লাদের ওপরে লেখকের একটু বিরক্তি ছিল, কিন্তু এই ঘটনায় ভাবলেন প্রহ্লাদের বুদ্ধিশুদ্ধি কম, কিন্তু মঙ্গল গ্রহ অভিযানে তাকেও নেওয়া যেতে পারে। লেখকের ধারণা যে বুদ্ধিশুদ্ধি কম লোকও অনেক সময় অনেক কিছু করে ফেলতে পারে, যা কিন্তু বুদ্ধিওয়ালা লোকের পক্ষে করা সম্ভব হয়। 8ই জানুয়ারি প্রফেসর জানান যে তিনি তার অভিযানে প্রহ্লাদকেও নেবেন। তার যে নিউটন আছে, নিউটনকে একটি বিড়াল, তার পোষা বিড়াল, সেই নিউটনকেও নেবেন এবং নিউটনকে নেবার জন্য নিউটনের খাবারের জন্য ফিশ পিল তৈরি করেন এবং পরীক্ষা করে দেখেন যে নিউটন সত্যিকারের মাছের তুলনায় মাছের বড়ি অর্থাৎ ফিশ পিল অনেক সাদরে গ্রহণ করে। এই ফিশ পিলটি তার খাদ্য হিসেবে ব্যবহৃত হবে। 10ই জানুয়ারি প্রফেসর তার যে নিজের হাতে তৈরি করা যন্ত্র মানব অর্থাৎ বিধুশেখর, তার এক অদ্ভুত ক্ষমতার প্রমাণ পান, যে ডায়েরিতে তিনি 10ই জানুয়ারিতে লিপিবদ্ধ করেছেন। প্রফেসর ভেবেছিলেন তার রকেটটি একটা বিশেষ ধাতব পদার্থ দিয়ে তৈরি হবে এবং সেই ধাতব পদার্থটি কচ্ছপের খোলা, ডিমের খোসা, ব্যাঙের ছাতা, এই সমস্ত পদার্থ দিয়ে তৈরি হবে। তার সঙ্গে ভেলোসিলিকা মিশিয়ে তিনি রকেট তৈরির যে উপকরণ পদার্থ তৈরি করবেন এবং সেখানে প্রফেসর শঙ্কু বিধুশেখরের
এক অদ্ভুত ক্ষমতার প্রমাণ পান। তো তিনি যখন ভাবছেন যে ওই পদার্থগুলির সঙ্গে ট্যান্টাম তিনি ব্যবহার করবেন, তখন বিধুশেখর হঠাৎ করেই ঘটাং ঘটাং করে মাথা নাড়তে থাকেন, দুপাশে মাথাটা নাড়ছে, অর্থাৎ বিধুশেখর যেন না করতে চাইছে, নিষেধ করতে চাইছে। আবার যখন তিনি ভাবছেন ভেলোসিলিকা মেশাবেন, তখনও বিধুশেখর মাথা নাড়ছে, কিন্তু মাথা নাড়ার ভঙ্গিটা উপর নিচে, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ। তো ভেলোসিলিকা মিশিয়েই তিনি পদার্থটা তৈরি করলেন। পরে একবার পরীক্ষার জন্য তিনি ট্যান্টানাম এই পদার্থটি মেশাবার চেষ্টা করেছিলেন এবং দেখলেন ট্যান্ট্রামটা মিশিয়ে তিনি দেখলেন যে ঘটনা ঘটল তাতে তিনি প্রমাণ পেলেন যে না মেশালেই বুঝি ভালো হতো। এইভাবে তিনি মঙ্গল গ্রহে যাত্রার জন্য রকেট তৈরি করে ফেললেন। এরপর 12ই জানুয়ারি ভোর 5টায় তিনি মঙ্গলের দিকে অভিযান করেন। তার সঙ্গে কে কে হয়? প্রহ্লাদ, বিধুশেখর এবং নিউটন। নিউটনের জন্য বিশেষ প্রকারের হেলমেট তৈরি করা হয়েছে এবং নিউটন মাঝে মাঝেই ওই হেলমেটটি প্রথম দিকে একটু অস্বস্তি হচ্ছিল, চাটাচাটি করছিল, এরপরে তার সেই অস্বস্তি কেটে যায়। অভিযানের সময় লেখক খেয়াল করেন, লেখক নয় প্রফেসর শঙ্কু খেয়াল করেন যে বিধুশেখর বেশ আনন্দেই আছে এবং যে বিধুশেখর চুপচাপ বসে থাকে, তেমন কোনো সাড়া শব্দ করে না, সেই বিধুশেখর যাকে তিনি বাংলাটা শেখাবার চেষ্টা করেছেন এবং পা দুটো সেই বিধুশেখর মেঝেতে ঠুকছেন, ঘটাং ঘটাং করে শব্দ হচ্ছে, আনন্দ প্রকাশ করছে বিধুশেখর এবং তার গলা দিয়ে এক প্রকার আওয়াজ বেরিয়ে আসছে, যেটা হচ্ছে ঘং ঘং কুক্ক ঘঙা আগাই কেকে কুকুং খঙা। ঘন ঘং ঘং কুক্ক ঘঙা আগা কেকেই কুকুং খঙা। তিনি বুঝতে পারলেন দ্বিজু রায় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের ধন ধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটি করার চেষ্টা করছে বিধুশেখর। এইভাবে মঙ্গল গ্রহের দিকে তারা যাত্রা করছেন। বাইরে থেকে তাদের রকেটের জানলা দিয়ে মনে হচ্ছে যেন একটা বাতাবি লেবুর মতো সেই মঙ্গল গ্রহটিকে, বাইরে আর কিচ্ছু দেখা যায় না। প্রফেসর শঙ্কুর ধারণা ছিল মঙ্গল গ্রহে অবশ্যই কোনো প্রাণী আছে, নানা প্রকার পরীক্ষা নিরীক্ষা করা যাবে, সেই উদ্দেশ্যে মঙ্গল গ্রহে তারা অভিযান করেন এবং একটা সময় মঙ্গল গ্রহে তারা নেমে পড়েন। মঙ্গল গ্রহে নামা পরে যে ঘটনাটি ঘটে আমরা পরবর্তী অংশে সেই ঘটনার আলোচনা করব। আজ তবে এই পর্যন্তই রইল, আবার পরের দিন